21 দিনের একটা কোর্স এরকমই আমি রেডি করেছিলাম। আর মেনলি এখন মানে এই সময়টা সামার ভেকেশন হয়ে থাকে, তো তার জন্যই নাম দেওয়া হয়েছিল সামার ড্রয়িং ক্যাম্প। আর হ্যাঁ, এই কোর্সটাকে আমরা এরকম ভাবে বানিয়েছিলাম যে যারা একদম শুরুতে ড্রয়িং করা শিখবে তারা কিভাবে করবে, বেসিক্যালি বাচ্চাদের জন্য যারা একদম ধরো ড্রয়িং করা স্টার্ট করবে। তো নর্মালি সামার ভেকেশনে প্রচুর স্কুল থেকে মানে এত এত হোমওয়ার্ক দেয়, তো সেগুলো কিভাবে করবে, কিভাবে প্রিপেয়ার নেবে, আর বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে, মেনলি যাতে তারা নিজেরা যাতে বাড়িতে বসে যাতে শিখতে পারে। তো তার জন্য এই সামার ড্রয়িং ক্যাম্পটা রেডি করা। আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটুখানি বলবো যে হ্যাঁ, আমাদের 3টে উইক তো প্রায় শেষই হয়ে গেল, স্বাভাবিক ব্যাপার। আর এটা হচ্ছে আমাদের একদম একদম বলা যেতে পারে ওই শেষ দিনের যে কনফিউশন যাকে বলতে গেলে, তো সেই রকমই এই ভিডিওটা। কিন্তু হ্যাঁ, আমি অভিভাবকদেরকে এটাই বলবো যে একটা বাচ্চার সামনে একটা মোবাইলে একটা ভিডিও অন করে দিলে যে সে শিখে যাবে তা কিন্তু নয়। আপনাকে ধরে এগুলোকে শেখাতে হবে, স্টেপগুলোকে বোঝাতে হবে। কারণ আমাকে অনেকেই বলছিল যে নাকি বাচ্চা বুঝতে পারছে না এটা কিভাবে করবে, যথেষ্ট টাফ, স্টেপ বাই স্টেপ বোঝানো হচ্ছে না। তো আমি যখন উইক 1টা করিয়েছিলাম, উইক 1টা যথেষ্ট স্টেপে স্টেপে দেখিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম, কারণ এটা অনলাইনে হচ্ছে, অফলাইন আর অনলাইন টোটালি ডিফারেন্ট। এমনি এমনি যদি সমস্ত কিছু যদি অনলাইনে হয়ে যেত বা ইউটিউব দেখে হয়ে যেত, তাহলে তো আর ড্রয়িং স্কুল বলে কিছু থাকতোই না। হ্যাঁ, প্রচুর বাচ্চারা ড্রয়িং স্কুলে যাচ্ছে, বলা যেতে পারে হ্যাঁ বাবা মারা ওইভাবে শেখাতে পারছে না বা সময় পাচ্ছে না, তো তার জন্যই তাদেরকে ড্রয়িং স্কুলে পাঠাচ্ছে। কিন্তু যে সমস্ত বাবা মারা ভাবছে যে হ্যাঁ বাড়িতেও তাদেরকে শেখানো যেতে পারে, তো তার জন্য আমি বলবো যে আপনাদেরকে আমি স্টেপগুলো বুঝিয়ে দেবো যে কোনটার পর কোনটা করতে হবে। কিন্তু আপনাকেই কিন্তু খাটতে হবে তার পেছনে, তাকে প্রত্যেকটা স্টেপকে আইডিয়া দেওয়াতে হবে। আপনি যেহেতু তার পাশে বসে রয়েছেন, তো তাকে ওইগুলো আপনি করে করে তাদেরকে শেখান, তাদেরকে বোঝান, তাহলে কিন্তু তারা কিন্তু ইজিলি বুঝতে পারবে। আর আমার মনে হয় না যে আপনি আমার ভাষা বা আমি কি বোঝাতে চাইছি সেটা বুঝতে আপনার অসুবিধা হবে। তো হ্যাঁ, এটা সত্যি বলতে গেলে এই কোর্সটা যে রেডি করাটা ইজি ব্যাপার নয়। আমি প্রায় বলা যেতে পারে 1 মাস ধরে এটা প্ল্যান করেছিলাম, পুরো প্রিপারেশন করেছিলাম যে কোন উইকে কি কি সাজাবো, কোনটা আগে থাকবে, কোনটা পরে থাকবে, কিভাবে আমরা স্টেপে স্টেপে এগোবো। তো এটা ইজি ব্যাপার ছিল না, সত্যি খুব টাফ ছিল। আর তোমরা অনেকে যারা আমার কম্পিটিশনগুলো দেখেছো তারা জানো যে কম্পিটিশনে ইনস্ট্রাকশন কিরকম রেডি করা হয়, সেগুলো কিভাবে একটা থরলি প্রসেসের মধ্যে এগোয় তবে গিয়ে একটা পারফেক্টলি তোমাদের সামনে এক্সিকিউট করতে পারি আর সেটা প্রিপেয়ার করতে পারি। আর তোমরা তাতে পার্ট নাও, তোমরা জানোই। কিন্তু সত্যি বলতে গেলে সামার ড্রয়িং ক্যাম্পটাও এরকমই ছিল। হ্যাঁ, শুরুতে আমরা যেরকমভাবে স্টেপে স্টেপে এগিয়েছি, আমি সবাইকে আবারও বলবো, আজকে শেষ দিনেও বলবো, যারা হয়তো হঠাৎই এই ভিডিওটা দেখছে তাদেরকে আমি বলবো যে একটা উইক না দেখলে তার পরের উইক কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে আমি অলরেডি যেটা একবার করে দিয়েছি সেটাকে আর আমি ওইভাবে রিপিট করবো না। তো তাই জন্য আমি স্টেপে স্টেপে একটুখানি আমি উইক 1, উইক 2 আর উইক 3কে একটুখানি আমি হাইলাইট করব আজকে শেষ দিনে এসে, তাহলে তোমরা ইজিলি আইডিয়া করতে পারবে। আর মেনলি বলবো যে এই উইকগুলোকে কিন্তু মানে এমন ভেবো না যে হ্যাঁ প্রত্যেক দিনের দিনের প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি অলরেডি বলেছিলাম যে প্রত্যেকটা দিন কিন্তু এক একটা মাসের সমান, মানে এক একটা মাস তোমার লেগে যাবে কিন্তু কিছু কিছু স্টেপ, কিছু কিছু লেসেন কিন্তু রেডি করতে। তাই জন্য কিন্তু ভালো মতো ভাবে দেখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এমন বলবো না যে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করা, যতটা সময় লাগবে। যদি ভালো লাগে তাহলে প্র্যাকটিস করবে, ভালো না লাগলে, কারণ ড্রয়িংটা না পুরো মুডের ওপর ডিপেন্ড করে। সত্যি এটা আমিও যখন ছোট ছিলাম এটা আমার কখনো ভালো লাগতো না। স্বাভাবিক ব্যাপার, স্কুল থাকতো, সমস্ত কিছু থাকতো, বন্ধু বান্ধব থাকতো, তো তার মধ্যে কখন ভালো লাগতো তো তখন বসতাম, কখনো ভালো লাগতো না তো চেঁচামেচি করতাম। তো এগুলো আমিও কাটিয়েছি। আমি জানি যে প্রত্যেকটা বাচ্চারাও কিন্তু এই সেম জিনিসটাই করে বাড়িতে। তো তাই জন্য আমি বলবো যে অভিভাবকদেরকেও বলবো যে যখন তাদের ভালো লাগবে, যখন একটা মুডে থাকবে, তখন এগুলো শেখালে না দেখবেন যে বোধহয় 2 ঘন্টাও চলে গেছে তাও কিন্তু তারা শিখতে চাইছে। কিন্তু কখনো যখন মুডটা খারাপ থাকে, মুড যখন অন্যদিকে থাকে, তখন কিন্তু তাদেরকে 2 ঘন্টা কেন, 1.5 ঘন্টা বা 20 মিনিটও বসানো যাবে না। তো এনিওয়ে, আমি যদি একটুখানি হাইলাইট করে যদি বোঝাই তাহলে সুবিধা হবে। প্রথমে তো যদি আমি আসি উইক 1টা, তো উইক 1-এ টোটাল আমাদের 7টা দিন ছিল। আর 7টা দিনের মধ্যে আমরা প্রথমেই শুরু করেছিলাম স্ট্রেট লাইন কার্ভ ড্র করা, তারপর ওখান দিয়ে আমরা ধীরে ধীরে শেপ ড্র করা শিখেছিলাম, নন শেপ শিখেছিলাম, যেগুলো জানা আকৃতি, সেই জানা আকৃতিগুলো দিয়ে কিভাবে অজানা আকৃতি আঁকতে হবে সেইগুলো শিখিয়েছিলাম। আর ধীরে ধীরে আমরা কি করেছিলাম, একটা হিউম্যান ফেস মানে একটা মানুষের মুখ কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়েছিলাম। তারপরে আমরা একটা পুরো মানুষের দেহ কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়েছিলাম। তো এই স্টেপগুলো কিন্তু ভালো মতো ভাবে ফলো করতে হবে। প্রথমে 3টা
খুবই ইজিলি হয়ে যাবে, অসুবিধা নেই। দ্বিতীয়টাও ইজিলি হয়ে যাবে। তৃতীয়টা একটু সময় লাগবে, আরো স্ট্রাকচার প্র্যাকটিস করতে হবে। আমি নর্মালি গুগল ড্রাইভে তোমরা যদি যাও তাহলে আমার লিঙ্কটা ডেসক্রিপশনেই আছে, ওখানে দেখতে পাবে উইক 1 এর একটা আলাদা ফোল্ডার আছে, ওখানে প্রত্যেকটা উইকে প্রত্যেকটা দিনের ওপর বেস করে একটা পিডিএফ রয়েছে, ওই পিডিএফ গুলো দেখবে, তার সাথে সাথে প্র্যাকটিস করবে নিজেরা বাড়িতে। ওখানে দেখবে কিছু এক্সাম্পল, কিছু স্ট্রাকচার করে দেওয়া রয়েছে। তার থেকে শুরু করে আমরা নর্মালি ভিডিওতে যেগুলো যেগুলো করেছি সেগুলোই ওখানে করে দেওয়া আছে, তো তাহলে ইজি হবে তোমাদের আইডিয়া হতে। কারণ অনেক সময় কি হয় যে ভিডিওতে রেজলিউশন ভালো থাকে না, হয়তো অনেক সময় বোঝা যায় না, তো সেক্ষেত্রে ওখান থেকে দেখলে তোমরা ইজিলি আইডিয়া করতে পারবে। এবার আমি বলবো যে এই যে উইক 1টা হয়ে গেল, আমরা উইক 1-এ যতটা কাজ করেছি, নর্মালি লাস্ট দিন আমরা যেটা করেছি ডে 7-এ, সেটা হচ্ছে একটা হিউম্যান ফিগারকে কিভাবে আঁকতে হয়। তো সেখানে আমি জাস্ট একটা সোজা হয়ে একজন হেঁটে যাচ্ছে, তো সেই একটা ফিগারকে এঁকেছিলাম। কিন্তু আমরা যখন এরপর যখন আরো কাজ করব, যখন একটা সিন করব, তখন কিন্তু আমাদের কিন্তু আরো হিউম্যান ফিগার কিন্তু ড্র করতে হবে। তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা মানুষ বসে থাকলে কিরকম দেখতে হয়, দাঁড়িয়ে থাকলে কিরকম লাগবে, সে যদি মানে কিছু হয়তো হাত বার করে রইলো বা কিছু খাচ্ছে। তো ডিফারেন্ট কিন্তু মানুষের কিন্তু মানে ভঙ্গিমা থাকে, তো এই ভঙ্গিমাগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে। নর্মালি তোমরা দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা বড় তারা হয়তো সামনের কোনো মানুষকে দেখে ইজিলি সেটা বুঝতে পারি, কিন্তু ছোটদের ক্ষেত্রে যথেষ্ট বেশি টাফ হয়, কারণ ওরা ওইভাবে অবজার্ভটা করতে পারে না। তো সেক্ষেত্রে একটা ছবির মাধ্যমে যদি তাদেরকে দেখানো হয় তাহলে কিন্তু তারা ইজিলি সেটা বুঝতে পারবে। তো তাই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে হিউম্যান ফিগার স্টাডি প্লেলিস্টটা ফলো করবে, কারণ ওখানে তোমরা দেখতে পাবে প্রচুর হিউম্যান ফিগার রয়েছে। আমি অবজার্ভ করেছি, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমে দেখতে পাবে যে বেশ কিছু শুধুমাত্র হিউম্যান ফিগারের ওপরই রয়েছে, মানে এক একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, মহিলাও রয়েছে, লোকও রয়েছে। তো এরকম ভাবে কম্বিনেশন করে হিউম্যান ফিগার স্টাডি করা হয়েছে। তারপরে আমরা হিউম্যান ফিগারকেই স্টাডি করেছি, কিন্তু ডিপেন্ড অন সিন। একটা সিনের মধ্যে একটা ফিগারের ভঙ্গিমা কিরকম থাকবে, একটা মানুষ কিরকম ভঙ্গিমাতে বসে থাকবে, তো সেইগুলোকে তারপর স্টাডি করেছি। ওখানে কিন্তু সিন রয়েছে, তো তাই জন্য আমি বলবো যে আগে সবসময় বলা যেতে পারে যে আগে ফিগারগুলোকে স্টাডি করো, তারপরে সিনে যাও। হ্যাঁ, যখন তোমরা প্লেলিস্টটা ওপেন করবে তখনই দেখতে পাবে যে পরপর আছে। শুরুতে দেখবে যে হিউম্যান ফিগারগুলো রয়েছে, তারপরে সিনগুলো স্টার্ট হচ্ছে। তো সেইভাবে এগোলে কিন্তু ইজিলি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো এটা চেষ্টা করবে যে যখন আমাদের উইক 1টা শেষ হচ্ছে, মানে উইক 1টা যখন তোমাদের প্র্যাকটিস শেষ হয়ে যাবে, তখন হিউম্যান ফিগার স্টাডি প্লেলিস্টটা ফলো করা, তাহলে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। এবার যদি আসি হচ্ছে আমাদের সেকেন্ড উইকে, তো সেকেন্ড উইকটা আমরা স্টার্ট করেছিলাম কালার আর শার্পের উপর। আমরা যখন শুরুতে যখন ড্রয়িং করা স্টার্ট করি তখন আমরা অয়েল প্যাস্টেলটা দিয়েই শুরু করি, তো স্বাভাবিক। তো আমরা অয়েল প্যাস্টেলে প্রথমে আমরা দেখেছিলাম যে কিভাবে ধরতে হবে, কিভাবে শেডটা করতে হবে। তারপরে আমরা সেখান দিয়ে কিছু নোন স্ট্রাকচারকে কালার করেছিলাম, তারপরে আননোন স্ট্রাকচারে গেছিলাম, তারপরে আমরা একটা সিনারিকে কালার করেছিলাম, তারপরে ধীরে ধীরে কালার মিক্সিং কিভাবে করতে হয় সেটা করেছিলাম। এবার এখানে আমি বলে দিই, আমরা যখন কালার মিক্সিং করেছিলাম সেখানে কিন্তু আমরা একটা অবজেক্টের উপর কাজ করেছিলাম, যেটা তোমরা দেখেইছো যে আমরা একটা অ্যাপেলের উপর কিরকম মিক্স করতে হয়, তো সেটা দেখিয়েছিলাম। আর ওটা কিন্তু করতে যথেষ্ট সময় লেগেছিল, এমন না যে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার আমি বলেইছিলাম যে কম্পিটিশনে কিন্তু এতটা সময় দিলে চলবে না, কারণ সেখানে 2 ঘন্টা সময় থাকবে, আর ওখানে কিন্তু প্রচুর অবজেক্ট থাকবে। এমন নয় যে তুমি খালি একটা অ্যাপেল এঁকে দিলে, সেটা করলে কিন্তু চলবে না, সেটাতে তো আমি পরে আসছি। তো তাই জন্য আমরা কিন্তু উইক 2তে শুধুমাত্র একটা অবজেক্টের ওপর কিন্তু কালার করেছিলাম। এরপরে হ্যাঁ, তোমরা যদি চাও যে না এবার আমরা অবজেক্টকে বাড়াবো, আরো বেশি জিনিস থাকবে, তো তার জন্য আমি বলবো যে তোমরা উইক 2 এর যে পিডিএফটা আপলোড করেছি তো ওটা ফলো করবে। ওখানে দেখতে পাবে যে আরো অনেক অবজেক্ট রয়েছে, ফল রয়েছে, তারপর তার থেকে শুরু করে অনেক অ্যানিমালস রয়েছে। তারপর আমি বোধহয় একটা দুটো সিনও ওখানে রেখেছিলাম, ধরো কুড়ে ঘর, তার পেছনে গাছ, এরকম ভাবে কিছু সিন রয়েছে। খুবই সিম্পল ভাবে ওইগুলোকে স্টাডি করবে। ওখানে কিরকম কালার গুলো রয়েছে আমি তোমাদের দেখিয়েছিলাম যখন মিক্সিং করেছিলাম। একটা গাছের কালার করার জন্য লেমন ইয়েলো, তারপর লাইট গ্রিন, তারপর ডার্ক গ্রিন। তো এইভাবে তোমাকে শেড গুলো করতে হবে, মিক্সিং কিভাবে করতে হবে, তো সেইগুলো আমাদের ওইখানটায় রয়েছে। আর ওগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ইজিলি কিন্তু আইডিয়া হয়ে যাবে। তাই জন্য আমি বলবো যে আগে শুরু থেকে উইক 1টা ফলো করবে, মানে উইক 1টা তো ফলো করছেই, তারপরে উইক 2তে যখন আসবে তখন উইক 2 এর ডে 1, তারপর ডে 2, তারপর ডে 3তে যাবে। আর নর্মালি দেখতে পাবে যে আমি একটা সিনারি করেছিলাম যেখানে আমি তেমন বেশি কালার মিক্সিং করিনি। তো শুরুতে আমরা কিন্তু কালার মিক্সিংটা করতে একটু বেশি ভয় পাই, ভাবি যে যদি ছবিটা যদি খারাপ হয়ে যায়। তো শুরুতে কিন্তু একটা দুটো না, আমি বলবো যে প্রায় 1-1.5 সপ্তাহ চেষ্টা করবে যে ওই রকম ভাবে কালার করার, মানে কোনো মিক্সিং দেবে না, জাস্ট প্লেন ফার্স্ট লেয়ারটা দেওয়ার চেষ্টা করবে।
তারপর ধীরে ধীরে সেকেন্ড লেয়ার দেওয়া শুরু করবে। তোমরা এরকম ধরো নর্মাল প্র্যাকটিস করতে পারো, ধরো একটা কালার দিলে তার উপর আরেকটা কালারকে মিক্স করলে দেখলে যে কিভাবে মিক্সিং করা যাচ্ছে, কিরকম ভাবে এফেক্ট আসছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট আনকমন কালারগুলোকে ইউজ করতে পারো, করে করে দেখবে তোমাদের কিন্তু আইডিয়া আসবে যে হ্যাঁ আমি এই কালারটার সাথে এটা মেলালাম, তাহলে আমাকে এরকম একটা কালার দিচ্ছে, তো কিরকম একটা কি বলবো একটা এফেক্ট দিচ্ছে সেটাকে কিন্তু বুঝতে হবে। তারপরে যখন তোমরা একটা নোন ওয়ার্ক করবে, যেমন ধরো একটা অ্যাপেল হোক কিংবা ধরো অন্য আরো অনেক অনেক কিছু রয়েছে, যখন তোমার সেগুলোতে যখন কালার করবে তখন কিন্তু ইজিলি আইডিয়া করতে পারবে। তো এইগুলোকে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তো উইক 2টা আমাদের যেটা ছিল সেটা একটা বলা যেতে পারে একটা নোন স্ট্রাকচার, সেটাকে কালার করা। তো এইভাবে আমরা কাজ করেছিলাম, আর লাস্টের যে কাজটা করেছিলাম সেটা আমরা একটা অবজেক্টের উপর করেছিলাম, যেটা অ্যাপেল, স্বাভাবিক ব্যাপার। আর আমি অলরেডি হোমওয়ার্ক হিসাবে তোমাদের দিয়েছিলাম একটা পিডিএফ, তো তোমরা পেয়ে যাবে ওখানে। উইক 2 এর গুগল ড্রাইভের ফোল্ডারটা ওপেন করলেই দেখতে পাবে যে ওখানে আরো বেশ কিছু ছবি রয়েছে। তো ওগুলোকে ওরকম ভাবে কালার করার চেষ্টা করবে। আমি জানি যে তোমরা সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করবে, আইডিয়া পেয়ে যাবে। না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে দাদা এটা বুঝতে পারছি না, এখানে কি কালার দিতে হবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সময়ের মধ্যে সেটা দেখিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে তোমরা যদি আরো বেশি কিছু যদি কালারিং শিখতে চাও বা বলতে গেলে আরো যদি কিছু শেডিং করতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো যে লার্ন অয়েল প্যাস্টেল প্লেলিস্টটা ফলো করবে। লার্ন অয়েল প্যাস্টেল প্লেলিস্টে দেখতে পাবে, আমি অলরেডি উইক 2তেও বলেছিলাম যে ওটাকে ফলো করতে হবে, কারণ ওতে দেখতে পাবে যে কিছু সিন রয়েছে, আরো কিছু কিছু জিনিস রয়েছে। তো সেগুলো ফলো করলে কিন্তু ইজিলি তোমরা কালারের আইডিয়া পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, লার্ন অয়েল প্যাস্টেল ফলো করার আগে সবসময় কিন্তু আমাদের উইক 2টা কিন্তু দেখে নেবে, কারণ যখনই তোমরা লার্ন অয়েল প্যাস্টেলে যাবে না, তখন তোমাদের মনে হবে যে প্রত্যেকটা কালার যেন প্রচুর ফাস্ট হচ্ছে, মানে প্রচুর তাড়াতাড়ি মিক্সিং হচ্ছে, তখন তোমরা বুঝতে পারছো না যে কালারটা কিভাবে দিলাম, মানে কিভাবে করলাম বুঝতে পারছো না। তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু তার আগে উইক 2টা কিন্তু ভালো মতো ভাবে দেখতে হবে, কারণ উইক 2তে কিন্তু আমরা ছোট ছোট জায়গায় কিন্তু কালার করেছি, সময় নিয়ে কালার করেছি, তোমাদের স্টেপগুলোকে দেখিয়েছি। কিন্তু ওখানে কি হবে, ওখানে কিন্তু একটা বড় সিন বা বড় জিনিস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অত সময় দিয়ে কিন্তু কাজটা করতে পারবো না, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, ভিডিও লেন্দি হয়ে যাবে, তখন দেখতে বোরিং লাগবে। তো তাই জন্য আগে কিন্তু উইক 2টা ফলো করবে, তারপরে কিন্তু লার্ন অয়েল প্যাস্টেল প্লেলিস্টে আসবে, তখন দেখতে পাবে যে ওখানে দেখবে বেশ কিছু সিনারি রয়েছে। তো আমি অলরেডি উইক 2তে ডিসকাস করেছি, তাও আমি বলবো যে তোমরা লার্ন অয়েল প্যাস্টেল প্লেলিস্টে যাও, ওখানে দেখতে পাবে বেশ কিছু ওয়ার্ক আছে। আর এখন আমার মনে হয় না তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ তোমরা অনেকেই মানে উইক 3টা অলরেডি ফলো করে নিয়েছো, কারণ উইক 3তে যা রয়েছে তাকে একটুখানি এক্সটেন্ড করা, মানে বাড়িয়ে ওখানে কাজকর্ম রয়েছে। তো তাই জন্য আমি বলবো যে এবার তোমরা লার্ন অয়েল প্যাস্টেল প্লেলিস্টের সমস্ত কাজই তোমরা ইজিলি কিন্তু করতে পারবে। তোমরা ওগুলোকে দেখবে, ওপেন করবে, দেখবে যে ওখানে আমরা কিভাবে কালার করছি, কোনটা আগে কালার করছি, ইজিলি আইডিয়া পেয়ে যাবে। এবার যদি আমরা একটুখানি উইক 3তে আসি, নর্মালি আমরা অয়েল প্যাস্টেলও শিখে গেছি, নর্মালি আউটলাইন করাও শিখে গেছি, কালার করাও শিখে গেছি। এবার আমাদের বুঝতে হবে যে দেখো আমরা যখন ছবি আঁকছি, নিশ্চয়ই কোনো কাজের পেছনে তো একটা অ্যাপ্লিকেশন তো থাকেই, আমাকে কোথাও না কোথাও সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো মেনলি দেখো আমরা যারা ছোট, আমাদের মেনলি কোথায় কোথায় ড্রয়িং করতে লাগে, নর্মালি আমাদের স্কুলে অনেক সময় হোমওয়ার্ক তো দেয়, ওয়ার্ক এডুকেশনের কাজ থাকে, সেখানে কাজ করতে হয়, তার থেকে শুরু করে আমরা কম্পিটিশনে পার্ট নিই। এবার দেখো ওয়ার্ক আমাদের যে স্কুলের যে সমস্ত ওয়ার্ক থাকে না, সেখানে দেখবে খুবই সিম্পল সিম্পল জিনিস থাকে, হয়তো কোথাও হয়তো একটা অ্যাপেল আঁকতে দিল, কালার করতে দিল, একটা ব্যানানা থাকলো বা এরকম কিছু কি জিনিস। কিন্তু যখন তোমরা কম্পিটিশনে পার্ট নেবে না, কম্পিটিশনে কিন্তু একদমই আলাদা হয়, আর ওখানকার জাজমেন্টও কিন্তু একদমই আলাদা হয়। ওখানে কিন্তু এমন নয় যে তুমি গ্রুপে, তুমি বাচ্চা বলে তুমি হয়তো একটা যে কোনো কিছু একটা এঁকে দিলে, হয়তো তুমি একটা তোমাকে একটা বড় পেপারের শিট দিল, সেখানে তুমি একটা অ্যাপেল বা একটা তুমি এরকম কিছু ফ্রুট এঁকে দিলে, তাহলে কিন্তু চলবে না। তোমাকে কিন্তু একটা এমন ছবি আঁকতে হবে যেটা বলা যেতে পারে একটা পুরো পাতাটা ভরাট করে। তো এরকম একটা ছবি আঁকতে হবে যাতে পুরো যে জাজমেন্ট করবে তার যাতে পুরো চোখ যাতে পুরো আকৃষ্ট হয়ে যায়। তো সেরকম কিন্তু কাজ তোমাদের করতে হবে। তো এর ওপর আমি তোমাদেরকে বলেছিলাম যে নর্মালি তোমরা উইক 3তে আমি যেটা বলেছিলাম যে ম্যাক্সিমামে দেখে থাকবে যে কম্পিটিশন। যদি আমি কম্পিটিশনের কথা বলি, তাহলে এটা তো যেহেতু স্পেশালি যেহেতু আমি গ্রুপ এর জন্য বলছি, তো গ্রুপ এতে কম্পিটিশনে যেটা এসে থাকে সেটা হচ্ছে ড্র অ্যাজ ইউ লাইক, বা টপিক দেয়, কিন্তু কি টপিক দেয় সেটাকে নিয়ে আমি বলেছিলাম। মেনলি এই দুটো টপিক খুবই কমন। দেখো আমি মেনলি যেটা এসে থাকে সেটা বলি, নর্মালি ড্র অ্যাজ ইউ লাইক এসে থাকে, অথবা বলে যে কোনো একটা ছবি আঁকো, তাতে মিনিমাম একটা মানুষ দিতে হবে, মানে একটা মানুষ দিয়ে একটা ছবি আঁকো, এরকমও কোথাও বলে দেয়। আবার কোথাও বলে গ্রামের দৃশ্য আঁকো, কোথাও আবার বলে দেয় শহরের দৃশ্য আঁকো। তো এটা খুবই কমন, আরো বেশি আসতে পারে, তো সেটাকে নিয়ে এর পরে কথা বলবো। কিন্তু হ্যাঁ, এইগুলো খুবই কমন, তো এইগুলোকে প্র্যাকটিস করে রাখার চেষ্টা করবো। তো তার জন্য আমি তোমাদেরকে একটা শহরের দৃশ্য, একটা গ্রামের দৃশ্য উইক 3তে আমরা স্টাডি করেছি। আর হ্যাঁ,
প্রথমে আমরা আউটলাইনটা করেছি, আউটলাইনটা ভালো মতোভাবে ফলো করবে, আগে কোথা দিয়ে শুরু করলাম, তারপরে কোথায় গেলাম, কোনটা আগে আঁকতে হবে। তো তাতে কি হবে, যখন তোমরা একটা ছবি আঁকবে না, তোমার কাছে এত বড় পেপার থাকলো, ভরাট করে আঁকতে হবে, এমন যেন না হয়ে যায় যে তুমি ছোট বড় করে দিলে, তার জন্য হয়তো পুরো পেপারটায় তুমি কাজই করতে পারলে না। তোমাকে কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে। এই জন্য আমি বলবো যে আগে সবসময় ফিগারটা ড্র করার চেষ্টা করবে, ফিগারটাকে বড় করে করার চেষ্টা করবে। দেখো ফিগারটা বড় থাকলে না, দেখবে চারপাশের জিনিসগুলো তুমি ইজিলি কিন্তু আঁকতে পারছো, কিন্তু ফিগার বেশি ছোট হয়ে গেলে তখন তোমাকে চারপাশটা অনেক বড় করে আঁকতে হবে, বা বলতে গেলে তখন তোমাকে অনেক কিছু করতে হবে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে যে কিভাবে করবো। আর বড় করে আঁকা কিন্তু খুব দরকার, আদারওয়াইজ তোমরা কালার করতে পারবে না। কারণ তোমাকে ওই যে মানে একদম যে ধরে ধরে ভেতরে যাতে বাইরে না বেরিয়ে যায় কালার, তার জন্য কিন্তু একটুখানি কিন্তু বড় করে কিন্তু আঁকতেই হবে, নয়তো প্রচুর ছোট হলে তুমি কালার করতে হবে বাইরে বেরিয়ে যাবে, যাতে সেটা না হয়। কম্পিটিশনে কিন্তু এটা ফলো মানে ভালো করে মনে রাখতে হবে যে রং যেন বেরিয়ে না যায়, সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো আমরা একটা গ্রামের দৃশ্য করেছিলাম, একটা শহরের দৃশ্য করেছিলাম। নর্মালি আউটলাইনটা তো বললামই, কালার করার সময় তোমাদেরকে উপর দিয়ে কালার করার জন্য আমি বলেছিলাম, তো ভিডিওটা দেখলেই বুঝে যাবে, অসুবিধার কিছু নেই। তো আমরা নর্মালি অলরেডি কম্পিটিশনের জন্য এই কটা ওয়ার্কই করেছি, নর্মালি একটা গ্রামের দৃশ্য, শহরের দৃশ্য আর মানুষ দিয়ে ছবি। নর্মালি আমি একটা মানুষ দিয়ে ছবি করেছি হচ্ছে গ্রামের দৃশ্যের ক্ষেত্রে, আর দুটো মানুষ দিয়ে করেছি। নর্মালি পাশের মানুষটাকে আমি ধরছি না, কারণ ওই সামনে যে মা আর ছেলেটা ছিল ওটাই হচ্ছে মেয়ে, ওটাই কিন্তু ভালো মতো ভাবে ছবিটা এঁকে মানে ওদেরকে কিন্তু এঁকে কালার করতে হবে। তো ওটা আমি শহরের দৃশ্যের ক্ষেত্রে করেছিলাম। এরপরে আরো বেশ কিছু সিন করা যায়, তো সেটার জন্য আমি তোমাদেরকে অলরেডি গুগল ড্রাইভ লিঙ্কে যদি তোমরা যাও তাহলে তোমরা একটা দেখতে পাবে, আমি একটা ফোল্ডার মানে একটা পিডিএফ দিয়েছি, ওর মধ্যে তোমরা আরো বেশ কিছু ছবি পাবে যেখানে বেশ কিছু সিন রয়েছে, তো সেগুলো তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে আমি তোমাদেরকে একটাই জিনিস সাজেস্ট করবো, যে একটা ড্রয়িং কম্পিটিশনের জন্য তোমরা যে ছবিটা আঁকবে তাতে তিনটে জিনিসকে সবসময় রাখার চেষ্টা করবে। প্রথম জিনিসটা হচ্ছে আমি অলরেডি যেটা বললাম, সেটা হচ্ছে একটা সিনকে করার চেষ্টা করবে। এমন নয় যে তোমরা একটা জাস্ট একটা কি বলবো একটা পাখি এঁকে দিলে বা একটা ফ্রুট এঁকে দিলে, এরকম যেন করবে না। কারণ কি হয়, এগুলো খুবই কমন। আর সত্যি বলতে গেলে তুমি যখন কম্পিটিশনে পার্ট নিচ্ছ, তোমাকে বুঝতে হবে যে তোমার মতো তোমাকে কিন্তু অন্যদের থেকে আলাদা করতে হবে। আর প্রচুর জন দেখবে এরকম সেমই জিনিস করে থাকে, হয়তো কিছু একটা এঁকে দিল, হয়তো কেউ হয়তো এরকমও থাকে হয়তো কার্টুন ক্যারেক্টার এঁকে দিল। তো সেটা করলে কিন্তু স্বাভাবিক ব্যাপার, কিন্তু জাজমেন্ট কিন্তু ইজিলি কিন্তু হবে না। তখন কিন্তু তারা দেখবে যে অ্যাকচুয়ালি মানে একটা সিন কে ভালো মতো ভাবে করেছে। হতে পারে গ্রুপ এ, কিন্তু গ্রুপ এ তেও কিন্তু প্রচুর জন থাকে যারা কিন্তু এইগুলো কিন্তু করে। তাই জন্য কিন্তু তোমাদেরও এই আইডিয়াগুলো কিন্তু রাখতে হবে যে আমাকে একটা সিন আঁকতে হবে। একটা সিন মানে হচ্ছে যে হতে পারে যেমন ধরো গ্রামের দৃশ্যের ক্ষেত্রে যেমন একটা সিন যেমন আমি দেখিয়েছি, মানে হয়তো গাছপালা রয়েছে, বাড়ি রয়েছে এরকম। অথবা যদি তুমি শহরের কথা বলো, সেখানেও বাড়ি রয়েছে, গাড়ি চলছে, তো এরকম সিন। দ্বিতীয় আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মিনিমাম একটা মানুষ দেওয়ার চেষ্টা করে, একটা মানুষ দিলেই কিন্তু যথেষ্ট ভালো হয়। কারণ ছবিটার মধ্যে একটা মানুষ থাকলে না জিনিসটা মানে বোঝা যায় হ্যাঁ একটা সিন রয়েছে, মানুষ হেঁটে যাচ্ছে। তো তুমি নর্মাল এরকমই করতে পারো যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তুমি একটা রাস্তা করলে হেঁটে যাচ্ছে, সেটা শহরে হোক কিংবা গ্রাম, সব জায়গায় তো মানুষ তো থাকবে আর রাস্তা তো থাকবেই, খুবই স্বাভাবিক ব্যাপার। তো তোমরা এরকম ভাবে সিনটা করতে পারো, খুবই ইজিলি করতে পারবে আর খুব ইজিলি হয়েও যাবে। তুমি চাইলে সামনের দিকটা করবে না, পেছন দিক দিয়ে ফিগারটা দেখাবে, তাহলে তোমাকে মুখ আঁকতে হবে না, শুধু চুলটা থাকলো পেছন দিক দিয়ে, পেছন দিকটা কালার করলে। ওই জন্য আমি গ্রামের সিনের ক্ষেত্রে একটা ফিগারকে পেছন দিক দিয়ে করেছি, আর শহরের সিনের ক্ষেত্রে দুটো ফিগারকে সামনে দিয়ে করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ সিনটা ধরো তোমার মনে হচ্ছে না মুখ ঠিক করে আঁকতে পারছি না, তাহলে তোমরা পেছন দিক করে করো, তাহলেও কিন্তু তোমার কিন্তু জিনিসটা কিন্তু ভালোই দেখাবে। তাই জন্য আমি বলবো যে সিন করে করবে, একটা সিন আঁকার চেষ্টা করবে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে একটা একটা মিনিমাম একটা ফিগার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ তোমরা চাইলে একের বেশিও ফিগার দিতে পারো। তখন আসছে হচ্ছে আমাদের পয়েন্ট 3, থার্ড পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবসময় না যে ছবিটা আঁকবে সেটাকে একটা টপিকের ওপর বেস করার চেষ্টা করবে, বা বলতে গেলে সেই ছবিটার মধ্যে একটা গল্প রাখার চেষ্টা করবে। যেমন ধরো আমি যদি শহরের দৃশ্যের ক্ষেত্রে বলি, ওখানে আমি দেখেছিলাম যে একটা মা নর্মালি ছেলেকে স্কুল থেকে হয়তো বাড়ি নিয়ে আসছে, বা এমনও হতে পারে হয়তো স্কুলে নিয়ে যাচ্ছে, নর্মালি বাচ্চাকে দেখিয়েছিলাম পিঠে ব্যাগ নিয়ে। তো এরকম এটা কিন্তু একটা বলা যেতে পারে একটা টপিক, মানে একটা তুমি স্কুলে যাচ্ছ বা তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো, এরকমও কিন্তু টপিক দিতে পারে। কারণ বেশিরভাগ স্কুলে কিন্তু এরকম হোমওয়ার্ক দিয়েছে, আমি দেখলাম যে তুমি স্কুল থেকে বাড়ি যাচ্ছ বা তুমি স্কুল থেকে বাড়ি ফিরছো বা স্কুলে যাচ্ছ, তো সেরকম সিন। তো নর্মালি ম্যাক্সিমাম জন দেখবে মায়ের সাথে যায়, কেউ বাবার সাথে যায়, তো রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তায় কি দেখতে পাচ্ছে, তো সেইগুলোকে কিন্তু তাদের আঁকতে হবে। তো এইগুলো কিন্তু বোঝাটা কিন্তু খুব দরকার। কারণ আমি এমনি কিন্তু ওই টপিকটা তুলিনি, কারণ রিসেন্টলি একজনের এরকম হোমওয়ার্ক এসছে,
সামার ভ্যাকেশনে। তো তাই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ তোমাদেরকেও এটার আইডিয়া দিই, তো তাই জন্য ওটা করা। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, মানে একটা টপিক রাখার চেষ্টা করো। এবার কথা হচ্ছে স্যার আমি বুঝবো কি করে, আমাকে এটাই বলেছিল যে টপিক বুঝবো কি করে, নর্মালি তো তুমি একটা এঁকে দিলে বুঝলাম, কিন্তু আরো আরো টপিকের আইডিয়া পাবো কি করে। তো দেখো টপিকের আইডিয়া পাওয়ার জন্য আমি সব থেকে আগে যেটা বলবো সেটা হচ্ছে যে ড্রয়িং কম্পিটিশনে পার্ট নেওয়া। কারণ যত তুমি ড্রয়িং কম্পিটিশনে পার্ট নেবে তত তুমি দেখতে পাবে যে ওখানে প্রচুর প্রচুর টপিক ওখানে দেবে, সেইগুলোকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ গ্রুপেতে ম্যাক্সিমামে ড্রয়িং লাইক এসে থাকে, কিন্তু তাও কিন্তু সেই টপিকগুলোকে করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা ইজিলি কিন্তু করতে পারছো। আরো একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে বই ফলো করার। তবে হ্যাঁ ড্রয়িং বুক প্রচুর তখন তোমাকে কিনতে হবে, কারণ প্রত্যেকটা ড্রয়িং বুকেই দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট সিন থাকবে, সেক্ষেত্রে তুমি কত ড্রয়িং বুক কিনবে। কিন্তু হ্যাঁ আমার মনে হয় যে ড্রয়িং বুকে কি হবে যে তখন তুমি আউটলাইন কালার এগুলো বোধ তুমি পাবে। আর হ্যাঁ ড্রয়িং বুক আমি কিনতে বলবো তার কারণ হচ্ছে তাতে কি হবে তুমি স্টাডি করতে পারবে যে হ্যাঁ একটা সিন কিরকম দেখতে। এবার কথা হচ্ছে গ্রুপ এর ক্ষেত্রে না ড্রয়িং বুক বেশি পাওয়া যায় না, ম্যাক্সিমাম দেখবে গ্রুপ বি গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ টপিক ড্রয়িং কিন্তু বেশি থাকে। কারণ যদি তুমি গ্রুপ এ মানে একদম যদি ছোটদের যদি তুমি ড্রয়িং বুক দেখো তাহলে তুমি ওখানে দেখতে পাবে হয়তো একটা অ্যাপেল রয়েছে, একটা এলিফ্যান্ট রয়েছে, এরকম ছবি, কিন্তু কখনো ওরকম কোনো পার্টিকুলার সিন দেখতে পাবে না। যখন তুমি সিন দেখবে না তখন মনে হবে যেন গ্রুপ বি গ্রুপ সি লেভেলের, মানে অনেকটা বড়দের। তো তাই জন্য আমি তোমাদের জন্য আমি নর্মালি আমি নিজেই কিছু কিছু রেডি করেছি, সেইগুলোই তোমাদেরকে দেবো যাতে তোমরা তার থেকে আইডিয়া পেতে পারো। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি তোমাদের জন্য একটা রাখবো, আমি আমার পিডিএফটা আপলোড করে দিয়েছি, সেটা তোমরা উইক 3 ফোল্ডারে পেয়ে যাবে। নর্মালি উইক 3 ফোল্ডারে আমি দুটো পিডিএফ দিয়েছি। একটা পিডিএফ যেটা ফার্স্টে দেখবে সেটাতে আমি নর্মালি এই উইকে যেগুলো করেছি, মানে আমি দুটো ড্রয়িং করেছি তার আউটলাইন আর কালার, সেই দুটোকে আমি ওই পিডিএফে রেখেছি। আর দ্বিতীয় যে পিডিএফটা দিয়েছি ওই পিডিএফে তোমরা বেশ কিছু টপিক দেখতে পাবে, যেমন ধরো চা বাগান, তারপর ধরো চিড়িয়াখানা, এরকম বেশ কিছু টপিকের ওপর আমি কাজ দিয়েছি, খুবই সিম্পল ভাবে করা, যাতে তোমরা বাড়িতে ওগুলো স্টাডি করতে পারো। কারণ দেখো এই টপিকগুলো কিন্তু প্রচুর জায়গায় আসতে পারে, হতেই পারে চা বাগান আঁকতে দিল। আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যেটা দেয় সেটা হচ্ছে চিড়িয়াখানা, যেহেতু বাচ্চারা বেশিরভাগ চিড়িয়াখানা যায় তাই জন্য হয়তো অনেক সময় টপিক এটা দিতে পারে যে চিড়িয়াখানা আঁকতে দিল। তো তাই জন্য এগুলোর কিন্তু স্টাডি করে রাখবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো হয়। তো ওভারঅল গাইস আমাদের পুরো সমস্ত মানে এই পুরো কি বলবো মানে সামার ড্রয়িং ক্যাম্পে যা যা করেছি তার আমি জাস্ট একটুখানি হাইলাইট, প্লাস তোমাদেরকে এক্সট্রা কি প্র্যাকটিস করতে হবে, তো সেটাকে নিয়ে আমার এই আজকের দিনে বলা। আজকের দিনটা হচ্ছে শেষ দিন। তবে হ্যাঁ আমার এই যে কোর্সটা যে পুরোটা রেডি করা হয়েছে এটা আরো বেশি লেন্দি টানা যায়, কিন্তু তবে টানা যেতেই পারে, অসুবিধার কিছু নেই। কিন্তু আমি চাইছিলাম যে একটা খুবই স্টেপে স্টেপে রাখতে, মানে একটা স্টেপ তুমি আজকে এটা শিখলে তো কালকে তুমি অন্যটা শিখবে, যাতে তুমি স্টেপগুলোকে রিলেট করে করে যাতে শিখতে পারো। তাই জন্য আমাদের এরকম 21 দিনের পুরো এই জিনিসটাকে করা। এরপরে আমি তোমাদেরকে বলবো যে তোমরা লার্ন অয়েল প্যাস্টেল প্লেলিস্টটা ফলো করো, ওখানেও তোমরা কিন্তু অনেক টপিক সিন বেসড কিন্তু ওয়ার্ড পাবে। আর নর্মালি আমাদের চ্যানেলে যদি সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টটা ফলো করো তাহলেও কিন্তু অনেক ওয়ার্ড পেয়ে যাবে। আমি নর্মালি কিছু ওয়ার্ড তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা নর্মালি দেখতে পাবে, এইগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি নর্মালি লিঙ্ক দেবো না, কারণ লিঙ্ক দিলে কি হবে তোমরা শুধুমাত্র ওটাই প্র্যাকটিস করবে। আমি বলবো যে তোমরা লার্ন অয়েল প্যাস্টেল প্লেলিস্টে যাও, ওখানে তোমরা বাকি আরো মানে এটার বাদ দিয়েও আরো বেশ কিছু টপিক দেখতে পাবে, তো সেইগুলোকে স্টাডি করা। আর হ্যাঁ ম্যাক্সিমাম কিছু কিছু টপিক এমন আছে যেগুলো দেখবে সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে শুধুমাত্র আউটলাইনটা করে দেওয়া আছে, কালারটা করে দেওয়া নেই। প্রথমে তো তুমি কালার কিভাবে করতে হবে সেটা তো তুমি আইডিয়া পেয়ে যাচ্ছ উইক 2 উইক 3 থেকে। এরপরে তোমাকে নিজে একটুখানি কালার করতে হবে। যেমন তোমরা জানো যে গাছের রং কিরকম হয়, একটা মানুষের ফিগারের মানে মানুষের গায়ের রং কিরকম করতে হবে, জামার কালার কিরকম করতে হবে, তো এগুলো জাস্ট নিজেরা করার চেষ্টা করে। বাকি যদি মনে হয় যে না এই পোর্শনটার কালার কি হয় আমি জানি না, তো সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি নিজেও বলে দেবো, অসুবিধার কিছু নেই। কিন্তু হ্যাঁ নিজেরা বাড়িতে ট্রাই করার চেষ্টা করে। নর্মালি আউটলাইনটা তোমাদের দেখিয়ে দেবো, তার কারণ হচ্ছে যে একটা সিন কিরকম হবে, একটা ফিগার কিরকম হবে, তো সেটা তোমাদের কিন্তু দেখানোটা কিন্তু খুব দরকার। তাই জন্য আমি আউটলাইনটা আগে দেখিয়ে দিই, কালারটা আমি বলি তোমরা যাতে নিজেরা প্র্যাকটিস করো। তো আমাদের সামার ড্রয়িং ক্যাম্প আজকেই শেষ হয়ে গেল, তো এটা আমাদের শেষ দিন শেষ ভিডিও। তো আই হোপ তোমরা এটা এনজয় করেছো এই ওভারঅল সামার ড্রয়িং ক্যাম্পটা। তবে হ্যাঁ আমাদের সামার ড্রয়িং ক্যাম্পের একটা ইভেন্ট তো হবে, তো এর জন্য আমি বলবো যে চ্যানেলে থাকো, আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা ইভেন্ট নিয়ে ডিসকাশন করবো, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে। তবে হ্যাঁ আমি বলেইছিলাম যে সামার ড্রয়িং ক্যাম্পে যা যা শেখাবো তা নিয়ে শুধুমাত্র ছোটদের জন্য একটা আলাদা ইভেন্ট করবো, তো সেই ইভেন্টটা খুব তাড়াতাড়ি আসবে। তো চ্যানেলে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমাদের চ্যানেলে কিছু না কিছু আসলে আমি সবসময় ট্রাই করি তোমরা
আমি বলবো না যে চ্যানেলে আসবে সেগুলো দেখো, তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো, আমাদের সেপারেট প্লেলিস্ট আছে, সেইগুলো ফলো করো, অনেক কিছু জানতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড হয়, আর তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে সেটাতে দেখা হচ্ছে।